সালটা 1899। বাংলা সাহিত্যের আকাশে নক্ষত্র হয়ে ওঠা চারজন একে একে জন্ম নিলেন। 18ই ফেব্রুয়ারি যিনি সবার প্রথমে আবির্ভূত হলেন, তিনি বাংলার আদর্শ ছেলে, যিনি সত্যি সত্যি কথায় না বড় হয়ে কাজে বড় হয়েছিলেন। তিনি আর কেউ নন, রবীন্দ্র পরবর্তী কাব্যজগতের অন্যতম শ্রেষ্ঠ কবি, কবি জীবনানন্দ দাশ। সমালোচকদের কাছে তিনি কখনো নির্জনতম কবি, কখনো শুদ্ধতম কবি, আবার কারো কারো কাছে তিনি মিস্টিক ও সুরিয়ালিস্টিক কবি, আবার কেউ কেউ তাকে পলায়নবাদী কবিও বলে থাকেন। তবে আমাদের কাছে তিনি রূপসী বাংলার কবি, বনলতা সেনের কবি। জীবনানন্দ দাশ সাধারণ পাঠকের কাছে এক পরম বিস্ময়, কেননা তার জীবদ্দশায় মাত্র 6খানা গ্রন্থ প্রকাশিত হয়েছিল। তার মধ্যে 5টি কাব্যগ্রন্থ এবং একটি কবিতা সংকলন গ্রন্থ। অথচ তার মৃত্যুর পর দেখা গেল তার অজস্র লেখা, যেমন ছোট গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রাবলী, এ সব কিছুই তিনি বাক্সবন্দি করে রেখেছিলেন। কখনো তিনি প্রকাশ করেননি। এর পেছনে কি তার আত্মপ্রচার বিমুখতা দায়ী, নাকি অন্য কিছু? যাই হোক, সেই প্রসঙ্গে না গিয়ে আজকে আমরা তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটি কবিতাকে নিয়ে আলোচনা করব। কবি জীবনানন্দ দাশের ভাই অশোকানন্দের ব্যবস্থাপনায় জীবনানন্দ গবেষক কবি ভূমেন্দ্র গুহের অক্লান্ত পরিশ্রম ও কবির বোন সুচরিতা দাশের সহযোগিতায় 1957 সালের 31শে জুলাই সিগনেট প্রেস থেকে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। যদিও সনেটগুলি লেখা হয়েছিল 1932 সালে। বাংলার ত্রস্ত নীলিমা এই নামের পরিবর্তে প্রকাশক নাম রাখলেন রূপসী বাংলা। আমাদের আলোচ্য আকাশে 7টি তারা কবিতাটি এই কাব্যগ্রন্থের 6 সংখ্যক সনেট বা চতুর্দশপদী কবিতা। এবারে আমরা কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে জেনে নেব এবং সবশেষে কবিতাটির নামকরণ কতখানি সার্থক এবং কবিতাটিতে সনেটের বৈশিষ্ট্যগুলি কতখানি অনুসৃত হয়েছে সেই সম্পর্কে আলোচনা। আকাশে 7টি তারা, কবি জীবনানন্দ দাশ। 7টি তারা বলতে এখানে সপ্তর্ষি মণ্ডলের কথা বলা হয়েছে। উত্তর আকাশে ধ্রুবতারার ঠিক নিচেই অবস্থান করে 7টি উজ্জ্বল নক্ষত্র, যা কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো দেখা যায়। পুরাণ অনুসারে ব্রহ্মার 10 মানসপুত্রের অন্যতম হলেন এই 7 জন প্রজাপতি ঋষি। এরা হলেন মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রতু ও বশিষ্ঠ। কবি লিখছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ পশ্চিম দিগন্তে মধ্যাহ্নের খরদীপ্যমান সূর্য যখন ধীরে ধীরে অস্তাচলে চলে যায়, তখন আকাশে দেদীপ্যমান হয় 7টি তারা। আর তখনই সৌন্দর্য পিয়াসী কবি সান্ধ্যকালীন সৌন্দর্য উপভোগের জন্য ঘাসের নরম বিছানায় বসে থাকেন। কবি আরও লিখছেন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এখানে বলা হচ্ছে, যখন সূর্যদেব অস্তাচলে যায় তখন তার শেষ রশ্মিপাতে যে লাল আভা থাকে, সেই লাল আভা যেন পশ্চিম দিগন্তের মেঘগুলিকে রাঙিয়ে দিয়ে যায়, তারা রক্তিম বর্ণ ধারণ করে। তখন সেই মেঘগুলিকে দেখতে অনেকটা পাকা কামরাঙা ফলের মতোই মনে হয়। সেই কামরাঙা লাল মেঘকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। আকাশগঙ্গায় ভেসে থাকা লাল লাল মেঘগুলি যেন গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মৃত মনিয়া পাখির মতো। অর্থাৎ মনিয়া পাখির যেরকম লাল আভা থাকে, ঠিক তেমনই যেন সেই মেঘগুলির লাল আভা আকাশে ছড়িয়ে যায় এবং ধীরে ধীরে সেটা বিলীন হয়ে যায়।
তারপর কবি লিখছেন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবি বাংলার সন্ধ্যাকে এখানে তিনটি বিশেষণে বিশেষিত করেছেন: শান্ত, অনুগত ও নীল। বাংলার সন্ধ্যাকে শান্ত কেন বলেছেন? বাংলার সন্ধ্যায় শহুরে কোলাহল থাকে না। অপরদিকে সারাদিনের যে কলরব, যে কোলাহল, তা সন্ধ্যাবেলায় ধীরে ধীরে অবস্থিত হয়ে যায়। পরিবেশে একটা শান্ত ভাব থাকে, তাই বাংলার সন্ধ্যাকে এখানে কবি শান্ত বলেছেন। অনুগত কেন বলেছেন? অনুগত কথার অর্থ হলো মতের অনুসারী বা বাধ্য বা অধীন। এবারে বুঝতে হবে যে কেন বাংলার সন্ধ্যাকে অনুগত বলা হচ্ছে। বাংলার সন্ধ্যা যেন বাংলার প্রকৃতিকে অনুসরণ করছে। বাংলার প্রকৃতি যেমন স্নিগ্ধ, সেখানে যেমন কোনো চাকচিক্য নেই, ঠিক সেরকম সন্ধ্যা ধীরে ধীরে আসে এবং স্নিগ্ধ হয়ে ওঠে। আবার এটাকে অন্যভাবেও ব্যাখ্যা করা যায়। বাংলার সন্ধ্যা তার যে নিজস্ব সত্তা, অর্থাৎ কালো রং, সেটাকে অনুসরণ করছে। ধীরে ধীরে যেন সে সেটাকে অনুসরণ করছে, তাই বাংলার সন্ধ্যাকে এখানে অনুগত বলা হচ্ছে। নীল কেন বলা হচ্ছে না, এখানে দুইভাবে ব্যাখ্যাটা করা যায়। একটা হচ্ছে আকাশের নীলিমার সঙ্গে সন্ধ্যার আবছা অন্ধকার মিলেমিশে একটা নীলাভ পরিবেশ তৈরি করে, তাই বাংলার সন্ধ্যাকে নীল বলা হচ্ছে। আর একটা সন্ধ্যাবেলার যে আবছা অন্ধকার, তার সঙ্গে সবুজ গাছপালার যে আভা, সেটা মিলেমিশে একটা নীলাভ পরিবেশ তৈরি করে, তাই বাংলার সন্ধ্যা নীল। কবি লিখছেন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। এই বাংলার সন্ধ্যাকে কবি রূপকথার কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। কেন করেছেন না, কেশবতী কন্যার যে সুদীর্ঘ কৃষ্ণ কুন্তল, ঠিক তেমনই যেন বাংলার সন্ধ্যা সুন্দরীর রূপ, তার যে সন্ধ্যার যে অন্ধকার, সেটা যেন কেশবতীর চুল। কবি লিখছেন, আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। কবি সেই নরম ঘাসের বিছানায় বসে কেশবতী কন্যার চুলের স্পর্শ যেন অনুভব করছেন। কবির চোখের উপর এবং মুখের উপর যেন তার স্পর্শ কবি অনুভব করছেন। অর্থাৎ সন্ধ্যাবেলার অন্ধকার ধীরে ধীরে কবির চোখ এবং মুখের পরে পড়ছে এবং সেটা কবি যেন গভীরভাবে অনুভব করছেন। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। পৃথিবীর কোনো পথে এই সন্ধ্যা সুন্দরীকে আর দেখা যায় না। অর্থাৎ পল্লী প্রকৃতির সন্ধ্যাকালীন যে সৌন্দর্য, এই সৌন্দর্য পৃথিবীর অন্যত্র দুর্লভ। তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে তাহলে কি পৃথিবীর অন্য কোথাও এমন সুন্দর সন্ধ্যা হয় না? হয়, কিন্তু কবিকে এমন মুগ্ধ করবে বা কবিকে এমনভাবে প্রভাবিত করবে তেমন সন্ধ্যা আর কোথাও হয় কি না কবির তা জানা নেই, বা অন্য কোথাও গেলে কবি তেমনভাবে মুগ্ধ হবেন কিনা সে সম্পর্কে কবি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ পল্লী প্রকৃতির প্রতি একটা ভালোবাসা, দেশপ্রেম যেন এখানে ফুটে উঠেছে। এই জন্যই রূপসী বাংলার এই কবিতাগুলি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অনেকাংশেই অনুপ্রাণিত করেছিল সেই ৭১-এর মুক্তিযুদ্ধের সময়। তাই কবি বলছেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। সেই রূপসীর চুলের স্পর্শ যেন ঝরে পড়ছে কোথায়? বাংলার হিজলে, কাঁঠালে, জাম গাছে। এখানে কবি সন্ধ্যার অন্ধকারকে সেই রূপসী চুলের স্পর্শ হিসাবে ধরছেন, চুম্বন হিসাবে ধরছেন। সেই চুম্বন যেন অন্ধকার রূপে বাংলার প্রকৃতির মাঝে ধীরে ধীরে নেমে আসছে। অর্থাৎ প্রকৃতির সঙ্গে সন্ধ্যার
যেন ঘনিষ্ঠতা আরো নিবিড় হচ্ছে। এবং এখানে কবি বলছেন অজস্র চুলের চুমা। এই অজস্র কথাটা কেন বলছেন? অর্থাৎ অন্ধকারের নিবিড়তা বোঝানোর জন্যই কবি এখানে অজস্র চুলের চুমার কথা বলছেন। এরপর কবি লিখছেন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। এলোকেশীর চুলের মধুর গন্ধ কবিকে মুগ্ধ করে। অর্থাৎ কবি এতক্ষণ যে স্পর্শ অনুভব করলেন, এবার সেই অনুভবটা গন্ধে পরিবর্তিত হয়ে গেল। কবি সেই কেশবতী কন্যার রূপসীর চুলের বিন্যাসের যে গন্ধ, সেই গন্ধের সঙ্গে বাংলার প্রকৃতির সন্ধ্যাবেলার যে গন্ধ, সেটার তুলনা করলেন। এবং সেই গন্ধগুলি কি কি? নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণ। তাহলে নরম ধানের গন্ধ অর্থাৎ অপক্ব ধানের মৃদু গন্ধ, কলমি শাকের মৃদু ঘ্রাণ, জলসিক্ত হাঁসের ডানার গন্ধ, সরবনের ভিজে ভিজে গন্ধ, চাঁদা সরপুটি মাছের আমিষ গন্ধ, এই সব কিছু গন্ধ মিলে এক অপূর্ব গন্ধের সৃষ্টি হয়, যা কবিকে খুব তৃপ্তি দেয়। কবির ঘ্রাণেন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। এরপর কবি লিখছেন, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস। আমরা গ্রাম বাংলায় দেখি ধুচুনিতে করে বাংলার মেয়েরা পুকুর ঘাটে চাল ধুতে যায়। সেই চাল ধোয়া ভিজে হাতের যে মৃদু ঘ্রাণ, যে শীতলতা, কবি এখানে তা যেন অনুভব করছেন। সেই সঙ্গে প্রাণচঞ্চল আনমনা কিশোরের পায়ে দলিত মুথা ঘাসের সুগন্ধ যেন কবির নাসিকা রন্ধ্রকে আঘাত করছে। কবি যেন এই সমস্ত কিছুই অনুভব করছেন। তারপর লিখছেন, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। তাহলে পাকা বটফল, লাল লাল বটফলের যে গন্ধ, সেটার সঙ্গে ব্যথা থাকে, ক্লান্ত নীরবতা থাকে। না, কিসের ব্যথা? এ ব্যথা হচ্ছে জীবন থেকে খসে পড়ার ব্যথা। এ ব্যথা পথচারীর পায়ে দলিত হওয়ার ব্যথা। এ ব্যথা যেন উপেক্ষার, অবহেলার ব্যথা। সারাদিন ধরে এই বটফলের গন্ধই যেন সেই ব্যথাকে বহন করে করে ক্লান্ত হয়ে যায় এবং নীরব থাকে। তাহলে নীরবে যেন সব কিছু সহ্য করে। তাই কবি এখানে বলছেন, বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এরই মাঝে বাংলার প্রাণ। কবি বাংলার এই অবহেলিত, তুচ্ছ, অতি সাধারণ জিনিসগুলির মধ্যেই, বস্তুগুলির মধ্যেই বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন। বাংলার প্রাণ সত্তাকে কবি অনুভব করেছেন। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। কবি এই সমস্ত কিছুই উপলব্ধি করেন যখন আকাশে সাতটি তারা ওঠে, যখন সন্ধ্যা সুন্দরী তার সুদীর্ঘ কৃষ্ণ কুন্তল বাংলার আকাশ থেকে এলিয়ে দেয় বাংলার প্রকৃতির অঙ্গনে। তাহলে এতক্ষণ আমরা কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে বুঝে নিলাম। এবারে আমাদের বুঝতে হবে কবিতাটির নামকরণ কতখানি সার্থক। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি যখন প্রকাশ হয়েছিল, তখন প্রকাশক কবিতাটির নামকরণ করেছিলেন প্রথম চরণ অনুসারে। কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সংকলকগণ যখন কবিতাটির নামকরণ করলেন, তখন তারা প্রথম পংক্তির কিছু অংশ
নিয়ে নামকরণ করলেন আকাশে সাতটি তারা, অর্থাৎ একটা বিশেষ সময়কে এখানে চিহ্নিত করা হয়েছে। কাল সচেতন কবি জীবনানন্দ দাশের অন্যান্য কবিতাতেও আমরা দেখেছি যে প্রকৃতির নানা সময়কে তিনি তুলে এনেছেন। এখানে আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে, অর্থাৎ সন্ধ্যাবেলার যে বাংলার যে প্রকৃতি, তার যে রূপ, রস, গন্ধ, স্পর্শ সব কিছুই কবির কল্পনায় উঠে এসেছে অসাধারণ চিত্রকল্পের মাধ্যমে, কবির অনুভবের মাধ্যমে। কবি যখন লিখছেন আমি পাই টের, অর্থাৎ কবি এই নির্দিষ্ট সময়ে বাংলা প্রকৃতির সমস্ত কিছু যেন নিজের উপলব্ধিতে অনুভব করেন। তাই সেদিকে বিচার করলে নামকরণটি যথাযথ হয়েছে বলে আমাদের মনে হয়। এবারে আমরা আসব কবিতাটিতে সনেটের বৈশিষ্ট্যগুলি ঠিকঠাক অনুসৃত হয়েছে কিনা। তার আগে আমাদের সনেটের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে হবে। খুব সাধারণভাবে বললে সনেট হলো 14টি চরণ, যেটাকে তোমরা লাইন বলো, চরণে রচিত একটি কবিতা, যার প্রথম অংশকে আমরা বলি অষ্টক, আর দ্বিতীয় অংশকে বলি বা 6টা লাইনকে বলি আমরা শতক। এই অষ্টকে একটা ভাবের সূত্রপাত হয় এবং শতকে সেই ভাবের পরিসমাপ্তি ঘটে। আর প্রতিটি চরণ 14টি মাত্রা অথবা কখনো কখনো 18টি মাত্রায় রচিত হয়। এখন প্রশ্ন হতে পারে তোমাদের মনে যে মাত্রা কি। এই মাত্রাটা হচ্ছে অক্ষর বা দলের সময়, অর্থাৎ আমরা একটা দল কতক্ষণ উচ্চারণ করব সেটাই হচ্ছে মাত্রা। তো এই মাত্রা কিভাবে গুনতে হয় সেটা জানতে হলে তোমাদের ছন্দ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমাদের বাংলায় 3টে ছন্দ প্রধানত, তার মধ্যে অক্ষরবৃত্ত রীতিতে বা অক্ষরবৃত্ত ছন্দেই এই সনেটগুলো লেখা। তো সেদিক থেকে বিচার করলে আমরা দেখব যে আকাশী সাতটি তারা কবিতাটি কবি এখানে অষ্টক এবং শতক এই দুই ভাগে এবং 14টি চরণে লিখেছেন এবং প্রেত্রার্কীয় সনেটের রীতি অনুসরণ করেছেন। সনেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল। হ্যাঁ, বিভিন্ন রীতির সনেটে বিভিন্ন অন্তমিল থাকে এবং সেই অন্তমিলটা ওখানে খুব স্পষ্ট। প্রথম অষ্টকের অন্তমিল এখানে ক খ, ক খ খ ক, ক খ খ ক। আর শতকের অন্তমিল এখানে গ ঘ, গ ঘ, গ ঘ। অর্থাৎ প্রেত্রার্কীয় সনেটের যে রীতি সেটা এখানে ভালোভাবে অনুসরণ করা হয়েছে। ভাবের সংহতির দিক থেকে যদি আমরা দেখি সেটাও ঠিকঠাকই আছে। প্রথম অষ্টকে কবির রূপমুগ্ধ কবির মুগ্ধ ভাবের সূত্রপাত হয়েছে এবং তার প্রবাহ চলেছে, এবং শেষ শতকে কবি সেই ভাবের উপসংহার টেনেছেন নিজের উপলব্ধির মাধ্যমে। তাহলে ভাবের সংহতির দিক থেকেও আমরা এটাকে সনেট বলতে পারি। কিন্তু কবি যে জায়গায় সনেটের বৈশিষ্ট্য অনুসরণ করেনি তা হলো মাত্রা গণনার ক্ষেত্রে। এখানে কবি 14 বা 18 মাত্রার সনেট রচনা করেননি। কবি করেছেন কি কখনো 21, কখনো বা 22 মাত্রার। সেদিক থেকে অনেকে এটাকে সনেট বা চতুর্দশপদী কবিতা বলতে চান না। কিন্তু কবি প্রথাগত ছক ভাঙলেও আমরা এই আকাশে সাতটি তারা কবিতাটিকে সনেট বা চতুর্দশপদী কবিতা হিসেবেই ধরি। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের ভিডিওতে।